হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য নিউ চ্যাপ্টার অফ থার্মোকেমিস্ট্রি। থার্মোকেমিস্ট্রি এমনিতে থার্মোডায়নামিক্সেরই চ্যাপ্টার, একসাথেই এটাকে ইনক্লুড করে আমাদের সিলেবাসে রয়েছে। কিন্তু এটাকে আমরা আলাদা করে চ্যাপ্টার হিসেবে ভাবতে পারি। থার্মোডায়নামিক্স একটা আলাদা পার্ট, আর থার্মোকেমিস্ট্রি একটা আলাদা পার্ট। এনার্জেটিক্স এখানে এই চ্যাপ্টারটাকে বলি আমরা। এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে হিট অফ রিঅ্যাকশন, মানে এনথালপি চেঞ্জ। এনথালপি চেঞ্জ মানে কি? হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম এট কনস্ট্যান্ট প্রেশার আমরা পড়েছিলাম। বিভিন্ন রিঅ্যাকশনের ক্ষেত্রে সেইগুলো আমরা স্টাডি করব যে এনথালপি চেঞ্জ কি হচ্ছে, কত রকমের এনথালপি চেঞ্জ আসছে, সেগুলোর নাম কি, বিভিন্ন ধরনের যে প্রসিডিওর গুলো আছে সেইগুলো এই চ্যাপ্টারে শিখব। এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে, আসলেও খুব সোজা কোশ্চেন আসে, নিউমেরিক্যালস আসে, সোজা কোশ্চেন আসে। যদি তোমরা আগের লেকচারগুলো, সবকটা লেকচার আমার ভালো করে দেখে নিতে পারো, তাহলে আমি কনফার্ম যে তোমরা অবশ্যই সলিউশন করে নিতে পারবে কোশ্চেনগুলো, কোনো আটকাবে না, খুব সোজা কোশ্চেন হয়। তাহলে স্টার্ট করা যাক আজকের ক্লাস। ফার্স্ট দেখো, যে থার্মোকেমিস্ট্রি যখনই আমরা পড়ছি, তার মানে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে যখনই কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, তখন আইদার সেখানে হিট আমাদের দিতে হচ্ছে, অর্থাৎ সিস্টেম হিট অ্যাবজর্ব করছে, অথবা কেমিক্যাল রিঅ্যাকশন থেকে হিট ইভলভ হচ্ছে বা হিট বের হচ্ছে। সেই ধরনের রিঅ্যাকশনগুলোকে আমরা কি বলি? থার্মোকেমিক্যাল ইকুয়েশন। থার্মোকেমিক্যাল ইকুয়েশন বলতে কি বোঝায়? যে a thermochemical equation may be defined as the chemical equation which indicates the amount of heat evolved or absorbed. যে রিঅ্যাকশনগুলো কত অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করছে আর রিলিজ করছে, সেই ইনফরমেশনটাও আমাদের দেয়। সাথে, সাথে যেরকম রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট আমরা আগে লিখতাম, কোন রিঅ্যাকট্যান্ট রিঅ্যাক্ট করে প্রোডাক্ট ফর্ম করছে, সেটাও তার সাথে, সাথে কতটা হিট বেরোচ্ছে বা কতটা হিট অ্যাবজর্ব করছে, সেই ইনফরমেশনটা যে ইকুয়েশন দেয়, তাদেরকে আমরা বলি থার্মোকেমিক্যাল ইকুয়েশন। একটা যখন কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, একটু আগেই আমি বললাম যে সেই রিঅ্যাকশনে আইদার হিট অ্যাবজর্ব হবে অথবা হিট রিলিজ হবে। যদি হিট অ্যাবজর্ব হয় তাদের আমরা বলি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। আর যদি হিট রিলিজ হয় তাদেরকে আমরা বলি কি? এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে কি দেখো, এটাকে আমরা থার্মোকেমিক্যাল ইকুয়েশনকে দুটো পার্টে আমরা ভাগ করি। এক হচ্ছে এক্সোথার্মিক, আর একটা হচ্ছে এন্ডোথার্মিক। এক্সোথার্মিক কারা? যেখানে হিট রিলিজ হচ্ছে, এ থেকে বি হিট রিলিজ হচ্ছে, তার মানে হিট রিলিজ বাই দ্য সিস্টেম, তাহলে কি হবে? মাইনাস কিউ। তাহলে এটাকে রিপ্রেজেন্ট করার প্রসেস কি? এ থেকে বি প্লাস হিট, অথবা এই কিউটাকে এদিকে নিয়ে এসে এ মাইনাস হিট থেকে প্রোডাক্ট, এইভাবে আমরা বলতে পারি। আর এন্ডোথার্মিক রিঅ্যাকশন বলতে কি বোঝায়? যেখানে হিট অ্যাবজর্ব হচ্ছে, অর্থাৎ ডেল এইচ পজিটিভ, হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম। আইপিএস অনুযায়ী আমরা কি পড়েছিলাম? প্লাস কিউ। প্লাস হবে, তাহলে এক্স থেকে ওয়াই, ডেল এইচ কি? প্লাস কিউ। তাহলে এক্স প্লাস কিউ থেকে ওয়াই লিখতে পারি, অথবা এক্স থেকে কিউ মাইনাস ওয়াই মাইনাস কিউ হিসেবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। গ্রাফিক্যালি দেখো, এই ধরনের রিঅ্যাকশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। যদি এন্ডোথার্মিক হয়, কি বললাম? হিট অ্যাবজর্ব করছে, তাহলে রিঅ্যাকট্যান্ট প্লাস হিট নিয়ে প্রোডাক্ট ফর্ম করছে, তাহলে সেখানে হিটটা কি? অ্যাবজর্ব হচ্ছে, কিউ এর ভ্যালু পজিটিভ। তো এই ধরনের রিঅ্যাকশনে যদি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আমরা ড্র করি, তাহলে দেখব যে এইটা হচ্ছে রিঅ্যাকট্যান্টের এনার্জি ইনিশিয়ালি, আর এটা হচ্ছে প্রোডাক্টের এনার্জি। তাহলে রিঅ্যাকট্যান্টের এনার্জির থেকে প্রোডাক্টের এনার্জিটা দেখো এখানে বেশি। তাহলে এটা এখানে এই যে ডিফারেন্সটা, এইটাকে আমরা বলি রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের এনার্জির মাঝের যে ডিফারেন্স, সেটাকে আমরা কি বলি? আমরা কি বলি? হিট অফ রিঅ্যাকশন। সেটাকে রিপ্রেজেন্ট করা হয় ডেল আর এইচ দিয়ে। হিট অফ রিঅ্যাকশন বলি আমরা এটাকে। হিট অফ রিঅ্যাকশন। ঠিক আছে? হিট অফ রিঅ্যাকশন। ডেল আর এইচ বা ডেল এইচ আর হিসাবে রিপ্রেজেন্ট করে। তাহলে প্রোডাক্টের এনার্জি এটা, রিঅ্যাকট্যান্টের এনার্জি এটা। তাহলে সেটা থেকে যেটা মাইনাস হবে, সেটাকে আমরা বলছি ডেল এইচ। ডেল এইচ বা ডেল আর এইচ রিঅ্যাকশন, হিট অফ রিঅ্যাকশন, যেটা কিনা এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়? পজিটিভ হয়, গ্রেটার দেন 0 হয়। ফর এক্সাম্পল ধরো, একটা এক্সাম্পল এখানে লিখেছি আমি। এন্ডোথার্মিক রিঅ্যাকশন কারা হয়? যেসব রিঅ্যাকশন গুলো ডিসোসিয়েশন রিঅ্যাকশন। ডিসোসিয়েশন হতে গেলে কি হয়? এনার্জি বাইরে থেকে দিতে হয়, হিট দিতে হয়, তবেই ডিসোসিয়েট করে। ডিসোসিয়েশন রিঅ্যাকশন একটা এক্সাম্পল অফ এন্ডোথার্মিক রিঅ্যাকশন বলতে পারো। আর এক্সোথার্মিক কি? যেখানে হিট রিলিজ হচ্ছে। হিট রিলিজ হচ্ছে মানে কি? প্রোডাক্টের এনার্জিটা কমে যাচ্ছে, রিঅ্যাকট্যান্টের এনার্জিটা বেশি। রিঅ্যাকট্যান্টের এনার্জি থেকে প্রোডাক্টের এনার্জিটা কম। তার মানে কিছুটা হিট আরো এনার্জি সে ছেড়ে দিয়েছে। সেই ডিফারেন্সটাকেও আমরা হিট অফ রিঅ্যাকশন বলি। সেটা কি হবে? এক্সোথার্মিক এর ক্ষেত্রে নেগেটিভ হয়। অর্থাৎ হিট অফ রিঅ্যাকশন লেস দেন 0 হয়। কি হয়? যে অ্যামোনিয়ার প্রিপারেশন, এক্সোথার্মিক রিঅ্যাকশন। অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন একটা এক্সোথার্মিক রিঅ্যাকশনের এক্সাম্পল, এরকম।
তাহলে রিঅ্যাকশন আইদার এন্ডোথার্মিক হবে অথবা এক্সোথার্মিক হবে। যদি এন্ডোথার্মিক হয় হিট অফ রিঅ্যাকশন কি হবে? পজিটিভ হবে। আর যদি এক্সোথার্মিক হয় তাহলে হিট অফ রিঅ্যাকশন কি হবে? নেগেটিভ হবে। আর হিট অফ রিঅ্যাকশনটা কি? প্রোডাক্টের হিট মাইনাস রিঅ্যাকট্যান্টের হিট, প্রোডাক্টের এনথালপি মাইনাস রিঅ্যাকট্যান্টের এনথালপি, এই যে ডিফারেন্সটা এটাকে আমরা বলছি হিট অফ রিঅ্যাকশন। ওকে, কোন কোন ফ্যাক্টর এই হিট অফ রিঅ্যাকশনকে এফেক্ট করে? যে ফ্যাক্টর এফেক্টিং দ্য এনথালপি চেঞ্জ অফ রিঅ্যাকশন বা হিট অফ রিঅ্যাকশন, ডেলার এইচ যেটা বলছি। ফার্স্ট হচ্ছে স্টোচিওমেট্রি অফ দ্য রিঅ্যাকশন, সেকেন্ড হচ্ছে টেম্পারেচার। স্টোচিওমেট্রিটা বুঝে নাও, এখান থেকে অনেক নিউমেরিক্যাল দেয়, খুব সোজা হয় এগুলো একবার বুঝে নিলে। ধরো রিঅ্যাকট্যান্ট থেকে প্রথম রিঅ্যাকশনে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টের একটা ডেলার এইচ এর হিট অফ রিঅ্যাকশনের ভ্যালু দেওয়া রয়েছে, যেটাকে আমি ডেলার এইচ 1 ধরছি। ওকে, তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে যে প্রোডাক্ট থেকে, মানে রিঅ্যাকশনটা যদি আমি ঘুরিয়ে দিই, প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্টের কত হবে? সিম্পল, যদি কোনো রিঅ্যাকশনকে এখানে ঘোরাতে হয়, উল্টাতে হয়, তাহলে কি হবে? তার ডেল এইচ এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে, মানে সাইনটা চেঞ্জ হবে। মানে এখানে আমি বলতে পারি ডেলার এইচ টু কি হবে? মাইনাস ডেলার এইচ ওয়ান। যদি রিঅ্যাকশন উল্টাও তাহলে হিট অফ রিঅ্যাকশনের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। কারণ রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে গেলে, ধরো এটা যদি এক্সোথার্মিক হয় তাহলে প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্টটা অবশ্যই এন্ডোথার্মিক হতে হবে। তার মানে একটা নেগেটিভ হলে আর একটা পজিটিভ হবে, তাহলে সাইনটা সেখানে চেঞ্জ হবে। তাহলে রিঅ্যাকশনকে ঘোরালে আমাদের ডেল এইচ এর সাইন চেঞ্জ করতে হয়। সেকেন্ড, যদি রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টের ডেলার এইচ 1 হয়, তাহলে যদি আমি বোথ সাইড একটা কোনো কনস্ট্যান্ট দিয়ে রিঅ্যাকশনটাকে মাল্টিপ্লাই করি, কোনো 2, 3, 4, 5, 6 কোনো একটা ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করলে, তাহলে তার ভ্যালু কি আসে? ফাইনাল ভ্যালুটা ডেলার এইচ টু কি হবে? এ ইন্টু ডেলার এইচ ওয়ান, মানে যেটা দিয়ে মাল্টিপ্লাই করছি সেটা দিয়ে আমাকে ডেলার এইচ কে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে আমরা ফাইনাল রেজাল্ট পেয়ে যাবো। খুব সিম্পল জিনিস এটা। এটার ক্ষেত্রে দেখো যে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট ডেলার এইচ ওয়ান, প্রোডাক্ট থেকে পি থেকে আর একটা টি হয়েছে, এটা এখানে ডেলার এইচ টু, তাহলে আর থেকে টি, তার জন্য ডেলার এইচ কত? তাহলে সেটা করতে গেলে, আর থেকে টি পেতে গেলে দেখো এই দুটো ইকুয়েশনকে যদি আমি অ্যাড করি তাহলে পি পি কেটে যাবে, তাহলে আর থেকে টি হচ্ছে, তাহলে অবশ্যই ডেলার এইচ থ্রি কি হবে? ডেলার এইচ ওয়ান প্লাস ডেলার এইচ টু। যেরকম করে পাচ্ছ ফাইনাল ইকুয়েশন সেটাকেই করবে। স্যার সাবস্ট্রাক্ট করতে গেলে কি হবে? সাবস্ট্রাক্ট আলাদা করে শেখার কিছু নেই, ঘুরিয়ে অ্যাড করা মানেই সাবস্ট্রাক্ট। ফলে সেক্ষেত্রে সাবস্ট্রাকশন আলাদা করে করতে হবে না, বেকার ডেটা বাড়িয়ে মাথায় লাভ নেই, এইটুখানির মধ্যেই দেখবে প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। তাহলে কি বললাম, স্টোচিওমেট্রির উপর কিভাবে ডিপেন্ড করে? ফার্স্ট হচ্ছে যদি রিঅ্যাকশনকে ঘোরাই তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে ডেলার এইচ এর। আচ্ছা, যদি কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ডেলার এইচ কেও সেই কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর যদি কোথাও অ্যাডিশন করি তাহলে সেখানে টোটালটা অ্যাড হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার, সেটা টেম্পারেচারের এফেক্ট ডেল এইচ এর উপর, সেটা একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটাকে আমরা বলি কিরচফস ইকুয়েশন। টেম্পারেচার ডিপেন্ডেন্ট অফ ডেলার এইচ। বলছে এফেক্ট অফ টেম্পারেচার অন এনথালপি অর ইন্টারনাল এনার্জি চেঞ্জ, যেটা ইন্টারনাল এনার্জি রেসপেক্টেও করা হয়, সেটাকে আমরা বলি কিরচফস ইকুয়েশন। ফর এক্সাম্পল ধরো একটা রিঅ্যাকশন আছে জেনারেল এ এ থেকে এ প্লাস বিবি থেকে সিসি প্লাস ডিডি, যেখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি রিঅ্যাকট্যান্টকে রিপ্রেজেন্ট করছে, ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করছে, আর স্মল এ বি সি ডি স্টোচিওমেট্রিক কোফিসিয়েন্ট গুলোকে রিপ্রেজেন্ট করছে। তাহলে সেক্ষেত্রে কিরচফস ইকুয়েশন কি বলে? ডি অফ ডেল এইচ ইকুয়ালস টু ডেল সিপি, সিপিএম মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার ইন্টু ডিটি। ডেল সিপি মানে কি? ডেল সিপি মানে হচ্ছে প্রোডাক্টের সিপি মাইনাস রিঅ্যাকট্যান্টের সিপি। আমি নিউমেরিক্যাল করাতে গেলে শিখিয়ে দেবো এটা, প্রোডাক্টের সিপি মাইনাস রিঅ্যাকট্যান্টের সিপি, যতগুলো প্রোডাক্ট আছে তাদের সামেশন মাইনাস রিঅ্যাকট্যান্টের যতগুলো রিঅ্যাকট্যান্ট আছে তাদের সবার সিপির সামেশন। এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে ডেলার এইচ টি টু ইকুয়ালস টু, বা যদি এটাকে ইন্টিগ্রেট করো বোথ সাইড, তাহলে টি ওয়ান থেকে টি টু অব্দি, তাহলে কি হবে? ডেলার এইচ টি টু মাইনাস ডেলার এইচ টি ওয়ান ইকুয়ালস টু ইন্টিগ্রেশন টি ওয়ান টু টি টু ডেল সিপি ডিটি। এবার ডেলার এইচ টি টু মাইনাস ডেলার এইচ টি ওয়ান আছে, ডেলার এইচ টি ওয়ানটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যায়। তাহলে আমরা একটা টেম্পারেচারের ডেলার এইচ এর ভ্যালু যদি আমাদের জানা থাকে, আর একটা টেম্পারেচারের ডেলার এইচ এর ভ্যালু আমরা এই ইকুয়েশন থেকে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে? ডেল সিপি মোটামুটি অ্যাডভান্সের কোশ্চেন না হলে, জিমেন্স বা নিটের কোশ্চেন হলে ডেল সিপি কনস্ট্যান্টই থাকে, এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যায়। ডেল সিপি টি টু মাইনাস টি ওয়ান, মানে ডেল এইচ টি টু equals to del H T1 plus del CPM, এটা
T2 মাইনাস T1 হিসেবে আমরা লিখতে পারি। ইন্টিগ্রেশনের বাইরে গিয়ে এটা কনস্ট্যান্ট থাকে বলে। আবার কখনো, কখনো যদি অ্যাডভান্সের কোয়েশ্চেন হয় সেক্ষেত্রে ডেল সিভি টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট কোনো ইকুয়েশন দিয়ে দিতে পারে। সেটা এখানে বসে আমাদের ইন্টিগ্রেট করে নিতে হয়। এত কঠিন কোয়েশ্চেন এখানে দেয় না। থার্মোডায়নামিক্স থেকে ম্যাক্স টু ম্যাক্স ৩ টে কোয়েশ্চেন দিতে পারে। ২ টো বা ১ টাই দেয়। যদি কখনো ৩ টে দেয় তখন থার্মোকেমিস্ট্রি থেকে এখান থেকে কোয়েশ্চেন দিলেও দিতে পারে। নাহলে নরমালি ম্যাক্স টু ম্যাক্স ২ টো বা মিনিমাম ১ টা কোয়েশ্চেনই থার্মোডায়নামিক্স থেকে দেয়। ডেল ইউ এর রেসপেক্টেও একই রকমভাবে ডেল ইউ T2 ইকুয়ালস টু ডেল ইউ T1 আর ডেল ইউ যেহেতু ভলিউম ডিপেন্ডেন্ট ইন্টারনাল এনার্জি তখন কি হবে? ডেল সিভি ডিটি হয়ে যাবে তখন। এটাকে আমরা বলি কিরচফস ইকুয়েশন। দেখো এখান থেকে নিউমেরিক্যাল এটার অ্যাপ্লিকেশন করলে বুঝতে পারবে নিউমেরিক্যালে একটা নিউমেরিক্যাল আমি দেখিয়ে দিচ্ছি যে ডেলার বলছে ক্যালকুলেট ডেলার এইচ 400 কেলভিন ফর দ্য রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনের জন্য ডেলার এইচ 400 কেলভিনে ক্যালকুলেট করতে বলেছে। ডেলার এইচ 300 কেলভিনে দেওয়া রয়েছে আর সিপিএম ভ্যালুগুলো ৩টের দেওয়া রয়েছে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? ডেল সিপিএম এই ভ্যালুটা বার করতে হবে। আমি কি বলেছিলাম? সামেশন অফ সিপি অফ প্রোডাক্ট মাইনাস সামেশন অফ সিপি অফ রিঅ্যাক্টেন্ট। তাহলে প্রোডাক্ট এখানে কি? NO2 সিপি। তাহলে সিপি এম অফ NO2 মাইনাস প্রোডাক্টের এই রিঅ্যাক্ট্যান্টের হাফ সিপিএম অফ N2 প্লাস সিপিএম অফ O2। এইটা আমাদের করে নিতে হবে। ব্যাস যেরকম স্টোচিওমেট্রিক্যালি রিঅ্যাকশন আছে সেইভাবে আমাদের এটাকে ক্যালকুলেট করতে হবে। NO2 সিপি কত দিয়েছে? 35 মাইনাস হাফ ইন্টু নাইট্রোজেনের কত? 30 প্লাস অক্সিজেনের 30। তাহলে এটা 15 হচ্ছে 45 মাইনাস 45 এটা কত আসছে? -10। কিসে ছিল? জুল পার মোল পার কেলভিনে ছিল। জুল পার মোল পার কেলভিনে ছিল। ঠিক আছে, ডেল সিপি পেয়ে গেলাম। এবার আমি ডেল এইচ অ্যাট 400 কেলভিন ইকুয়ালস টু কিরচফস ইকুয়েশন লাগাচ্ছি 300 কেলভিন প্লাস ডেল সিপিএম T2 মাইনাস T1 এই হবে আমার ফর্মুলা। ডেল এইচ 300 কেলভিনে দেওয়া রয়েছে ডেলার এইচ কত? -35 কিলোজুল মানে 35,000 জুল প্লাস ডেল সিপি কত আসছে? -10 জুল পার মোল পার কেলভিন আর টেম্পারেচার ডিফারেন্স কত আছে? 400 মাইনাস 300। তাহলে এটা গেল 100 ইন্টু 10 1000 তাহলে এর সাথে এটা কি হবে? -36,000 জুল অর -36 কিলোজুল আমার অ্যান্সার আসবে। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। টেম্পারেচার ডিপেন্ডেন্সির জন্য কিরচফস ইকুয়েশনের অ্যাপ্লিকেশন ম্যাক্স টু ম্যাক্স কোশ্চেন দিলে এই টাইপের কোশ্চেন তোমাদের দিতে পারে। তাহলে বোঝা গেল স্টোচিওমেট্রির ওপর কিভাবে ডিপেন্ড করে আর টেম্পারেচারের ওপর কিভাবে ডিপেন্ড করে। দুটো প্রসেস শিখে গেলে। এবার হচ্ছে নেক্সট এনথালপি অফ ফরমেশন, হিট অফ ফরমেশন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। হিট অফ ফরমেশন এটা ভালো করে আমাদের বুঝতে হবে। হিট অফ ফরমেশন বলতে কি বোঝায়? ডেফিনেশন কি বলছে দেখো। বলছে স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ। স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ মানে কি? স্ট্যান্ডার্ড কন্ডিশন, স্ট্যান্ডার্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচারে বলছে স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ ফর দ্য ফরমেশন অফ 1 mole of product from its constituent element in their most stable state is called standard molar enthalpy of formation, del FH at এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন। যদি স্ট্যান্ডার্ড কন্ডিশন না থাকে তাহলে ওপরে জিরোটা আমরা বসাবো না, তখন শুধু ডেল FH লিখবো হিট অফ ফরমেশন হিসেবে এটাকে আমরা লিখতে পারি। কি ডেফিনেশন বলছে কি? বলছে স্ট্যান্ড এনথালপি ফর দ্য ফরমেশন অফ 1 মোল প্রোডাক্ট ফরমেশনের জন্য যতটা হিট লাগে, 1 মোল প্রোডাক্ট ফরমেশনের জন্য যতটা হিট লাগে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন, সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। আর যদি স্ট্যান্ডার্ড কন্ডিশন না হয় তাহলে শুধু হিট অফ ফরমেশন। কি? যে 1 মোল প্রোডাক্ট ফরমেশনের জন্য যে এনথালপি চেঞ্জ হয়। ধরো ফর এক্সাম্পল বলছি কার্বন প্লাস অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে কত হয়েছে? 1 মোল তৈরি হচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের হিট অফ এখানে কে ফর্ম করছে? কে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে
কার হিট অফ ফর্মেশন আমরা বার করবো? কার্বন ডাইঅক্সাইডের হিট অফ ফর্মেশন কি? যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড ফর্ম করতে কতটা হিট লাগছে, তার ভ্যালু কত? আমরা বলতে পারি ডেল এফ এইচ নট অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন অফ কার্বন ডাইঅক্সাইড, যেটা কিনা হিট অফ রিয়াকশনেরই সমান, যেটা কিনা হিট অফ রিয়াকশনেরই সমান। বুঝবে সেটা কেন? আগে যে হিট অফ রিয়াকশন বললাম সেটা যা, এখানে হিট অফ ফর্মেশনও তাই। 1 মোল প্রোডাক্ট, এটাই তো ওভারঅল রিয়াকশন। যদি H2 প্লাস হাফ O2 থেকে H2, তাহলে H2O 1 মোল তৈরি হচ্ছে, তাহলেও রেট অফ ফর্মেশন, রেট অফ ফর্মেশন অফ রিয়াকশন, রেট অফ ফর্মেশন অফ ওয়াটার আর রেট অফ রিয়াকশন সেম, হিট অফ রিয়াকশন সেম, রেট অফ রিয়াকশন বলছি সরি, হিট অফ রিয়াকশন সেম। কিন্তু ধরো আমি বললাম H2 প্লাস Cl2 থেকে 2HCl, তাহলে এখানে কি 2 মোল প্রোডাক্ট ফর্ম করেছে, 1 মোল নয়। তাহলে এটা কিন্তু আমরা বলতে পারবো না এই রিয়াকশনটার জন্য ডেল আর এইচ হিট অফ রিয়াকশন একটা থাকবে, তার একটা ভ্যালু রয়েছে, এক্সোথার্মিক হতে পারে, এন্ডোথার্মিক হতে পারে, যেটা আগে পড়লাম, তার একটা ভ্যালু আছে, কিন্তু সেই ভ্যালুটা হিট অফ ফর্মেশনের সমান নয়, কারণ হিট অফ ফর্মেশন এর জন্য 1 মোল প্রোডাক্ট ফর্মেশন দরকার, এখানে কিন্তু 2 মোল হয়েছে, তাহলে এখানে আমরা বলতে পারবো না এখান থেকে এই রিয়াকশনের জন্য হিট অফ ফর্মেশন কত, ঠিক আছে? কিন্তু এর হিট অফ রিয়াকশন সেটা আমরা বলতে পারি, সেটা এক্সোথার্মিক হোক বা এন্ডোথার্মিক হোক, তার একটা ভ্যালু রয়েছে, কিন্তু সেটা হিট অফ ফর্মেশনের সাথে সমান নয়। যদি কোথাও 1 মোলই তৈরি হয়, তাহলে হিট অফ রিয়াকশনও যা, হিট অফ ফর্মেশনও সেম হবে। বোঝা গেল? ফর 1 মোল প্রোডাক্ট যেখানেই তৈরি হচ্ছে দেখবে সেখানে হিট অফ রিয়াকশনও যা, হিট অফ ফর্মেশনও তাই। কিন্তু যদি 2 মোল হয় তাহলে সেখানে হিট অফ রিয়াকশন আলাদা হবে, হিট অফ ফর্মেশন আলাদা হবে। নোট করার মতন বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট যে আইইউপিএসসি থেকে কিছু কিছু জিনিসের, অ্যাকর্ডিং টু আইইউপিএসসি আমি বলছি, কিছু কিছু জিনিসের হিট অফ ফর্মেশনের ভ্যালু 0 কনসিডার করা হয়। কাদের ক্ষেত্রে? যেরকম কি বলছে, স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফর্মেশন অফ এভরি এলিমেন্ট ইন ইটস মোস্ট স্টেবল স্টেট অর স্ট্যান্ডার্ড স্টেট ইজ কনসিডার্ড অ্যাজ 0। মোস্ট স্টেবল স্টেটে বা স্ট্যান্ডার্ড স্টেটে অনেক এলিমেন্টেরই হিট অফ ফর্মেশনের ভ্যালুকে 0 কনসিডার করা হয়, কারণ মনে করা হয় যে সেইখানে তারা তো আছে, সেই ফর্মে তারা আছে, তাদেরকে তৈরি করতে হচ্ছে না, ফলে কোনো এনার্জি লাগছে না, তাই জন্য তাদের হিট অফ, তাদেরকে ফর্ম করতে হচ্ছে না, ওই ফর্মেই তারা এক্সিস্টই করে। যেরকম অক্সিজেন গ্যাসিয়াস স্টেটে এক্সিস্টই করবে, হাইড্রোজেন গ্যাসিয়াস স্টেটে এক্সিস্ট করে, ফ্লুরিন গ্যাসিয়াস স্টেটে এক্সিস্ট করে, ব্রোমিন লিকুইড স্টেটে এক্সিস্ট করে, তাহলে এদেরকে আলাদা করে আমাদের ফর্ম করতে হচ্ছে না, তাহলে এদের হিট অফ ফর্মেশন আমরা 0 কনসিডার করে চলি। সেটাই এখানে লেখা রয়েছে, দেখো যে স্ট্যান্ডার্ড স্টেট অফ নোবেল গ্যাসেস, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন, এগুলো কনসিডার টু বি গ্যাসিয়াস স্টেট, এগুলো সবসময় গ্যাসিয়াস স্টেটে যদি থাকে তাদের হিট অফ ফর্মেশন আমরা 0 কনসিডার করে চলি। আর কি হয়, মেটালরা সবসময় সলিড স্টেটেই থাকে, তাদেরও হিট অফ ফর্মেশনটা আমরা 0 কনসিডার করে চলি। আর লিকুইড, মার্কারি একমাত্র মেটাল যে লিকুইড, তার ক্ষেত্রে মার্কারি লিকুইড স্টেটে হিট অফ ফর্মেশনটা আমরা 0 কনসিডার করি। তাহলে কেন এটা বলছি, কারণ পরীক্ষার সময় অনেক সময় ডেটা দেওয়ার সময় হিট অফ ফর্মেশন যদি গ্যাসিয়াস স্টেটে, ধরো অক্সিজেন, নাইট্রোজেন স্ট্যান্ডার্ড স্টেটে তারা থাকে, তাহলে তাদের ভ্যালুটা দেওয়া থাকে না, তোমাকে জানতে হবে যে এটা স্ট্যান্ডার্ড স্টেটে আছে, তার মানে এর ভ্যালু 0। যে ব্রোমিন ইন লিকুইড স্টেট, কার্বন গ্রাফাইট হিসেবে যখন থাকছে সেটাকে 0 ধরা হয়, কার্বন গ্রাফাইট হিসেবেই ন্যাচারালি পাওয়া যায়, ডায়মন্ড হিসেবে নয়। রোম্বিক সালফারকে এখানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে করা হয়, হোয়াইট ফসফরাসকে স্ট্যান্ডার্ড কনসিডার করা হয়, গ্রে আর্সেনিককে স্ট্যান্ডার্ড কনসিডার করা হয়, টিন হোয়াইটকে স্ট্যান্ডার্ড কন্ডিশনে আমরা এটাকে হিট অফ ফর্মেশনটাকে আমরা 0 কনসিডার করি। মোটামুটি মনে রেখো যে হাইড্রোজেন, নাইট্রোজেন, নোবেল গ্যাস, অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন, আর ওইদিকে সব মেটাল। আর লিকুইডের ক্ষেত্রে কি হচ্ছে, ব্রোমিন লিকুইড হচ্ছে, আর ওইদিকে আয়োডিন সলিড হচ্ছে, আর মার্কারি একমাত্র মেটাল যেখানে মার্কারি লিকুইড হচ্ছে, হিট অফ ফর্মেশনটা 0 কনসিডার করা হয়। যারা যে ফর্মে অরিজিনালি পাওয়া যায় যাদেরকে, সেটাই এখানে তাদেরকে মনে করা হয় তাদেরকে আর ফর্ম করতে হচ্ছে না, তাহলে হিট অফ ফর্মেশন নেই, তাহলে 0। এটাই হচ্ছে মূল বিষয় এই জায়গাটা। এবার হিট অফ ফর্মেশনও আমরা পড়লাম, হিট অফ রিয়াকশনও আমরা পড়লাম। এদের দুজনের মধ্যে কি রিলেশন? কোন একটা রিয়াকশন যদি দেয়, সেখানে হিট অফ ফর্মেশন থেকে হিট অফ রিয়াকশন বা হিট অফ রিয়াকশন থেকে হিট অফ ফর্মেশন আমরা কি করে বার করব? খুব সিম্পল জিনিস। বলছে একটা যদি রিয়াকশন যে আগে যেরকম ভাবে ধরেছিলাম সেখানে সেইভাবে যদি ধরি, তাহলে হিট অফ রিয়াকশন ইকুয়ালস টু প্রোডাক্ট
প্রোডাক্টের হিট অফ ফরমেশন মাইনাস রিঅ্যাক্ট্যান্টের হিট অফ ফরমেশন। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু অনেক নিউমেরিক্যাল করতে গেলে আমাদের কাজে লাগবে, যে হিট অফ রিঅ্যাকশন ইকুয়ালস টু প্রোডাক্টের হিট অফ ফরমেশন মাইনাস রিঅ্যাক্ট্যান্টের হিট অফ ফরমেশন। প্রোডাক্টের দেখো ডি ইন্টু হিট অফ ফরমেশন অফ ক্যাপিটাল ডি প্লাস সি ইন্টু হিট অফ ফরমেশন অফ ক্যাপিটাল সি মাইনাস আবার রিঅ্যাক্ট্যান্টের সাইডে বি ইন্টু হিট অফ ফরমেশন অফ বি প্লাস এ ইন্টু হিট অফ ফরমেশন অফ এ। তাহলে বেসিক্যালি এটা কি সামেশন অফ হিট অফ ফরমেশন অফ প্রোডাক্ট মাইনাস সামেশন অফ হিট অফ ফরমেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। ঠিক বোঝা গেছে? এই এক্সাম্পলটা নিয়ে আমরা এর হিট অফ রিঅ্যাকশনটা লিখতে পারি। দেখো এটাকে যদি হিট অফ রিঅ্যাকশন, আমি স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন যদি লিখতে হয় তাহলে কিভাবে লিখবো? আগে তোমাদের শিখেছি প্রোডাক্ট যেরকম ভাবে স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট দেওয়া আছে সেইভাবে 2 ইন্টু হিট অফ ফরমেশন অফ অ্যামোনিয়া মাইনাস এদিকে 1 ইন্টু হিট অফ ফরমেশন অফ নাইট্রোজেন প্লাস 3 ইন্টু হিট অফ ফরমেশন অফ অ্যামোনিয়া। কিভাবে বার করবো? এবার এদের ভ্যালু দেওয়া থাকবে, তখন আমরা সেটাকে ক্যালকুলেট করে নিতে পারি। যে এখানে হিট অফ ফরমেশন অফ N2 কি হবে? 0 কনসিডার করতে হবে। এর ভ্যালুটা কত? 0। কারণ কি? গ্যাসিয়াস স্টেটে আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে কত? ও সরি, এদিকে সরি, আমি এটা হাইড্রোজেন হবে। এটা কি হবে? হাইড্রোজেন। এটার ভ্যালু কত? এটার ভ্যালু 0। হাইড্রোজেন গ্যাসিয়াস স্টেটে রয়েছে, তার মানে তার হিট অফ ফরমেশনের ভ্যালু 0। মানে যদি নিউমেরিক্যাল করতে হয় তার জন্য বলছি, কিন্তু যদি ইকুয়েশন সাজাতে হয় তাহলে আমরা এইভাবে ইকুয়েশনটাকে সাজাতে পারি, দ্য রিলেশন বিটুইন হিট অফ রিঅ্যাকশন অ্যান্ড হিট অফ ফরমেশন ইন স্ট্যান্ডার্ড স্টেট। স্ট্যান্ডার্ড স্টেট না হলে নর্মালিও লিখতে পারি আমরা, জিরোটা অফ করে দিই। হলো হেসেস ল। খুব সিম্পল, বড়সড় করে দেওয়া হয়। হেসেস ল কি বলছে? যে এ থেকে বি তে ধরো আমি যাচ্ছি, সেটা আমার একটা ডাইরেক্ট পাথ, যার হিট অফ রিঅ্যাকশনের ভ্যালু ডেল আর এইচ বলছি। যদি এটা ডাইরেক্ট না গিয়ে, এ থেকে বি ডাইরেক্ট না গিয়ে আমি যদি এটা ইনডাইরেক্ট পাথে যাই, তাহলেও হিট অফ ফরমেশন সেম হবে। এখান থেকে এটার যা ডেল আর এইচ 1 বলছি, সি থেকে ডি তে গেল ডেল আর এইচ 2 বলছি, ডি থেকে বি তে গেল ডেল আর এইচ 3 বলছি। তাহলে ডেল আর এইচ ইকুয়ালস টু কি হবে? এই তিনটে সামেশন হবে। ডাইরেক্ট পাথে যা হবে, ইনডাইরেক্ট পাথেও ডেল আর এইচ এর ভ্যালু সেম থাকবে। সেটাই হেসেস ল আমাদের বলছে। এনথালপি চেঞ্জ ইন এ গিভেন কেমিক্যাল অর ফিজিক্যাল প্রসেস ইজ দ্য সেম ওয়েদার দ্য প্রসেস ইজ ক্যারিড আউট ওয়ান স্টেপ অর ইন সেভারাল স্টেপ। তাহলে ডেল আর এইচ ইকুয়ালস টু ইন্ডিভিজুয়াল স্টেপগুলো সামেশন করলেই হয়ে যাবে। সমস্ত স্টেট ফাংশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। হ্যাঁ, শুধু যে ডেল এইচ দিয়ে করছি বলে না, ডেল আর এস দিয়েও করতে পারি, ডেল আর জি দিয়েও করতে পারি। যে কোনো স্টেট ফাংশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। স্টেট ফাংশন তো না, যে ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করছে, কোন পাথের উপর যাচ্ছে সেটা ডিপেন্ড করছে না, আমরা থার্মোডাইনামিক্সে পড়েছি। তাহলে দেখো এই হচ্ছে আজকের ক্লাসে মোটামুটি একটা থিওরি, যেটা থেকে কিছু নিউমেরিক্যাল করে আজকের পার্টটা কমপ্লিট করবো। আবার সেকেন্ড লেকচারে আমরা বাকি হিট অফ রিঅ্যাকশন গুলো সেগুলো সম্বন্ধে পড়বো। নিউমেরিক্যাল করি, দেখো কি ধরনের কোশ্চেন আমরা যেটা শিখলাম, থিওরিটা পড়লাম, সেটাকে এবার কি করে অ্যাপ্লাই করতে পারি, এটা ভালো করে শিখবে। এই জায়গাটা যদি আজকে শিখে যাও, পরের ক্লাসগুলো একদম সোজা হয়ে যাবে। কি বলছে? দ্য ফলোইং টু রিঅ্যাকশনস আর নোন। এই একটা রিঅ্যাকশন দিয়েছে, এটাকে আমি বলছি ইকুয়েশন, এটা ইকুয়েশন 1 দিচ্ছি। Fe2O3 থেকে এটা হচ্ছে। তারপরে আরেকটা রিঅ্যাকশন দিয়েছে Fe প্লাস CO থেকে Fe প্লাস CO2 থেকে, তার ডেল এইচ এর ভ্যালু দিয়েছে, এটাকে ইকুয়েশন 2 দিচ্ছি। এটা ডেল এইচ 1 বলছি, এটা ডেল এইচ 2 ধরছি। ধরো বলছে দ্য ভ্যালু অফ ডেল এইচ ফর দ্য ফলোইং রিঅ্যাকশন। দুটো রিঅ্যাকশনের ডেল এইচ ভ্যালু দিয়েছে, আর একটা রিঅ্যাকশনের ডেল এইচ আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে ওই স্টোচিওমেট্রি আর হেসেস ল দিয়ে আমাদের এখানে কাজ হয়ে যাবে। প্রথমে কি করতে হবে? এই রিঅ্যাকশনটা এস্টাবলিশ করতে হবে। তার জন্য একটা ট্রিক আমি শিখিয়ে দিই, আমি যেভাবে করি। আগে দেখে নেবে, এটা আমার টার্গেট ইকুয়েশন বা মাস্টার ইকুয়েশন বলতে পারো। এটা আমার টার্গেট বা মাস্টার ইকুয়েশন। টার্গেট বা মাস্টার ইকুয়েশন। এবার এটার দিকে তাকাও।
এই দুটো রিয়াকশনে এটাই আমাকে ফাইনালি পৌঁছাতে হবে, এই দুটো রিয়াকশনকে তৈরি করতে হবে, এই রিয়াকশনগুলোকে দিয়ে এটায় আসতে হবে। তাহলে দেখবে এর মধ্যে এই যে গিভেন রিয়াকশনগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে কম বার কে আসছে তাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করব। যেগুলো বেশিবার আসছে সেগুলো অটোমেটিক ক্যালকুলেটেড হয়ে যায়, সেগুলো অ্যাডজাস্ট হয়ে যায়। কি বলছি দেখো, যে প্রথমে Fe2O3 আর কোথাও আছে না, Fe2O3 একমাত্র যে একটা রয়েছে, FeO একটা রয়েছে, Fe দুটো রয়েছে, CO দুটো রয়েছে, CO2ও দুটো রয়েছে, এরা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এই দুটোকে আমাকে ধরতে হবে। তাহলে আমি ফাইনালি কি দেখছি, ফাইনাল রিয়াকশনে Fe2O3 আমার লেফট হ্যান্ড সাইডে আছে, এই রিয়াকশনও লেফট হ্যান্ড সাইডে আছে, তাহলে এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো, উল্টানোর প্রয়োজন নেই। তাহলে কি করব, এটা 1 ইকুয়েশন যদি 3 বলি তাহলে ইকুয়েশন 1 কে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। আর ইকুয়েশন 2 এ FeO দেখো, এখানে আমার মাস্টার ইকুয়েশনে FeO কোথায় রয়েছে, রাইট হ্যান্ড সাইডে রয়েছে এবং 2 দিয়ে মাল্টিপ্লাই করা রয়েছে। তাহলে আমি কি করব, ইকুয়েশন 2 কে ঘুরিয়ে দেব, ইকুয়েশন 2 কে ঘুরিয়ে দেব, উল্টে দেব, উল্টে ইকুয়েশন 2 দেব এবং তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। ঘুরিয়ে দেবো মানে এরকম ভাবে লিখছি 1 বাই করে, তোমরা তো সাইন চেঞ্জ করো, ঘোরানো মানে কি এখানে সাইন চেঞ্জ হওয়া। তাহলে এটার জন্য ডেলার এইচ আর ডেল এইচ 3 যদি বলি তাহলে কি হবে, এটা ভালো করে বুঝবে। ডেল এইচ 1 অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমই আছে, প্লাস ডেল এইচ 2, সরি ডেল এইচ 2, এটাকে কি করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব, আগে একটা নেগেটিভ দিয়ে দেবো। উল্টে যাওয়া মানে কি, স্টোসিওমেট্রিক্যালি ইকুয়েশন ঘোরানো মানে সাইন চেঞ্জ হওয়া। তাহলে ডেল এইচটাকে প্লাস আগে রেখে এর সাইনটা চেঞ্জ করে মাইনাস করে দেবো। এবার যা ভ্যালু আছে সেটা বসাও। ডেল এইচ 1 কত আছে, -26.8, -26.8, আচ্ছা, প্লাস প্লাস মাইনাসে মাইনাস, একেবারে করে দিচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস, -2 ইন্টু ডেল এইচ 2 কত দিয়েছে, -16.5। তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা 16.5 মানে 33, তাহলে -26.8 মাইনাসে প্লাস 33, 26.8 মানে 0.2 হলো 27, 27 থেকে ওটা 6.2, তাহলে এটা সব ভ্যালুগুলো কিছু ছিল, কিলো জুলে ছিল, তাহলে প্লাস 6.2 কিলো জুলে থাকবে অ্যান্সার আমার, প্লাস 6.2 কিলো জুল, অপশন ডি ইজ কারেক্ট। তাহলে কি বললাম, যে একটা এখানে দুটো দিয়েছে, কোথাও 3টে দিতে পারে। একটা ফাইনাল তোমাকে বার করতে, ফাইনাল একটা মাস্টার ইকুয়েশন তোমাকে বললো, যেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। মাস্টার ইকুয়েশনের জন্য আমাকে বাকি ইকুয়েশনগুলো দেওয়া আছে, সেটাকে কোনোভাবে রিঅ্যারেঞ্জ করে আমাকে এই অবধি আসতে হবে। তার জন্য আমি কি বললাম, যে সবচেয়ে সোজা হয়, নাহলে তোমরা করে নিতেই পারবে, একটু সময় বেশি কম লাগবে, কি যে যেটা কম আছে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করবে, যেগুলো বেশি আছে সেগুলো অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। বোঝা গেল এটা? দেখো এরকম টাইপের প্রচুর প্রবলেম তোমরা প্রিভিয়াস এসে পাবে। আমি কিছু তার মধ্যে থেকে নিয়ে এসেছি, নিট বা এআইপিএমটি, জিমেইন সবকটা থেকে। এই রিঅ্যাকশনটা দেখো, বলছে হাফ এ থেকে বি এটা দিয়েছে, 3b থেকে 2c প্লাস ডি এটা দিয়েছে, এগুলো ডেল এইচ এর ভ্যালু। ই প্লাস এ থেকে 2d এটা দিয়েছে, ফর বি প্লাস ডি এটা আমাদের কি, তাহলে এটা আমাদের মাস্টার ইকুয়েশন। এই ইকুয়েশনের জন্য আমাদেরকে ডেল এইচ ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এটা ডেল এইচ 1 বা ডেলার এইচ 1, এটা ডেলার এইচ 2, এটা ডেলার এইচ 3, আর এটা ডেলার এইচ 4 কনসিডার করে যদি আমি চলি, 4 কনসিডার করে যদি চলি, তাহলে দেখো কিভাবে পাবে। একবার ভাবার চেষ্টা করো, ডেলার এইচ 4 বা ইকুয়েশন 4 যদি আমি বলি, 4টা কিভাবে আসবে, 4টা কিভাবে আসবে দেখো, কে কম আছে, টার্গেট করো আগে কম, এ একবার আছে, আচ্ছা ফাইনাল ইকুয়েশন আমার কি আছে, বি প্লাস ডি, আচ্ছা ফাইনাল ইকুয়েশনের দিকে তাকাও, বি প্লাস ডি থেকে ই প্লাস 2c, তাহলে ডি দুবার আছে, সি একবার আছে, বি দুবার আছে, তাহলে সি একবার রয়েছে, ই একবার রয়েছে, এ দুবার রয়েছে, ডি দুবার রয়েছে, তার মানে ই আর সি এখানে টার্গেট সবচেয়ে কম, এরা এদেরকে আগে করতে হবে। ঠিক প্রথম হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে আমাকে বি প্লাস ডি আসছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে বি
প্লাস ডি থেকে ই প্লাস 2c। আচ্ছা, ই রাইট হ্যান্ড সাইডে আছে আর সিটাকেও রাইট হ্যান্ড সাইডে রাখতে হবে। তাহলে বি অ্যাজ ইট ইজ রাখছি আমি। দেখো এখানে 2c আছে, এখানেও 2c আছে, এখানে রাইট হ্যান্ড সাইডে 2c আছে, এখানেও রাইট হ্যান্ড সাইডে 2c আছে। তাহলে এখানে ইকুয়েশন 2টাকে অ্যাজ ইট ইজ রাখছি। ইটা ফাইনালি আমার রাইট হ্যান্ড সাইডে আছে, এখানে ইটা লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে কি করব, এটাকে ঘুরিয়ে দেব। তাহলে এটা প্লাস 1/3 করব, হলো। এবার ইও পেয়ে গেছি, সিও পেয়ে গেছি। তাহলে ই আর সি যদি এদিকে পেয়ে যাই, তাহলে এদিকে আমরা কি পাবো? এটা কি হয়ে গেছে, 2d থেকে ই প্লাস এ, ঠিক তো? হ্যাঁ, 2d থেকে ই প্লাস এ। তাহলে 2d এদিকে থাকছে, এদিকে তাহলে আমরা কি করব, এটাকে ইকুয়েশন 1টাকে অ্যাজ ইট ইজ রাখবো। তাহলে আর 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, এটা এ হয়ে যাবে আর এই এর সাথে এটা কেটে যাবে। না হ্যাঁ, এটা তো ঘুরে গেছে, তাহলে এই এর সাথে কেটে যাবে। তাহলে ইকুয়েশন 1 কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, প্লাস 2 ইনটু ইকুয়েশন 1 এসে যাবে তোমাদের ফাইনাল ভ্যালু। তাহলে ডেল আর H4 ইকুয়ালস টু ডেল আর H2 মাইনাস ডেল আর H3 প্লাস 2 ইনটু ডেল আর H1। ব্যাস, আর কিছু না। এবার ভ্যালুগুলো দেখো, ডেল আর H2 কত দিয়েছে, -125। ডেল আর H3 কত আছে, প্লাস মাইনাস মাইনাস 350 প্লাস 2 ইনটু ডেল আর H1 কত আছে, 150, এটা 300, আর এটা -175। অপশন ডি ইজ কারেক্ট। এইভাবে আমাদের করতে হবে। তো চলো আরেকটা করা যাক। এটা AIPMT 2007 এর প্রবলেম। দেখো কি বলছে, 4টে রিঅ্যাকশন দিয়েছে, ঘাবড়ে যাবে না, 4টে রিঅ্যাকশন দিয়েছে। H প্লাস প্লাস OH মাইনাস থেকে ডেল H এর ভ্যালু x1 দিয়েছে, তারপরটা x2 দিয়েছে, তারপরটা x3 দিয়েছে, তারপরটা x4 দিয়েছে। এনথালপি অফ ফরমেশন অফ ওয়াটার লিকুইড, ওয়াটার লিকুইডের এনথালপি অফ ফরমেশন, সেটা কি হয়, এনথালপি এনথালপি ফরমেশনের ডেফিনেশন কি ছিল, 1 মোল তৈরি হওয়ার জন্য যতটা এনার্জি লাগে। তাহলে 1 মোলের জন্য এটা কিভাবে তৈরি হবে, H2 লিকুইড। দেখো এটা এখানে আমার লেখারই কিছু নেই, ইকুয়েশনের মধ্যেই রয়েছে। এই ইকুয়েশনটা দেখো ইকুয়েশন 2, এটাই তো হিট অফ ফরমেশন। H2 প্লাস হাফ O2 থেকে H2 লিকুইড, এটাই হিট অফ ফরমেশন। তাহলে কি আমাকে কিছুই করতে হচ্ছে না, এটাই হচ্ছে আমার অ্যান্সার, -x2। তার মানে অপশন ডি ইজ কারেক্ট, করতেই হলো না কিছু। অনেকে এখানে আবার ইকুয়েশন এস্টাবলিশ করার চেষ্টা করবেন না, এখানে দেওয়াই আছে, ঠিক আছে। জিমেন্সের কোশ্চেন 2025 এ দেখো বলছে, ইফ কার্বন ডায়মন্ড থেকে কার্বন গ্রাফাইট প্লাস এক্স কিলোজুল পার মোল, এরম ভাবে দিয়েছে। প্লাস এক্স কিলোজুল মানে কিন্তু এক্সোথার্মিক, তার মানে ডেল আর H1 ইকুয়ালস টু আমার কাছে কিন্তু -x প্লাস ওয়াই দিয়েছে। একটু আগে শেখালাম না যে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, যদি প্লাস রাইট হ্যান্ড সাইডে থাকে তাহলে হিট বেরোচ্ছে, তাহলে সেটা এক্সোথার্মিক। এক্সোথার্মিক হলে তার ভ্যালু কি হয়, নেগেটিভ হয়, ডেল এইচ এর ভ্যালু। তাহলে এটা -y দিয়েছে, -x -y, এটাও -z, ডেল আর H2 ডেল আর H3 ইকুয়ালস টু -z। এটা at constant temperature, দেন কোনটা ভ্যালিড? আচ্ছা, সবকটাতে আমি এবার অপশন দেব, সবকটাতে এক্স ইকুয়ালস টু বার করতে বলেছে। তার মানে এইটা আমার কাছে মাস্টার ইকুয়েশন কোনটা হবে, এইটা হচ্ছে মাস্টার ইকুয়েশন, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু বার করতে বলেছে, তাহলে এটাকে যদি আমাকে পেতে হয় এই দুটো ইকুয়েশন থেকে, এই দুটো ইকুয়েশন থেকে, তাহলে কি পাবো, কার্বন ডায়মন্ড এদিকে আছে, ফাইনালও ডায়মন্ড আছে, তাহলে এটাকে অ্যাজ ইট ইজ রাখবো, তাই তো। তার মানে এক্স ইকুয়ালস টু, এটাকে অ্যাজ ইট ইজ রাখা মানে ওয়াইটাকে সেম রাখছি, আর ফাইনালি গ্রাফাইটটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হবে, তাহলে এটাকে উল্টাতে হবে। তাহলে
প্লাস অফ মাইনাস জেড, তাই তো? প্লাস এটাকে উল্টালে মাইনাস জেড, এরকম ভাবে লিখতে পারি। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস জেড আসা উচিত। দেখো অপশন 4 ইজ কারেক্ট, এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস জেড। প্রসিডিউর আমি যেভাবে ভাবছি সেইটা ভাবার চেষ্টা করো, সেইটা বোঝার চেষ্টা করো যে স্যার কিভাবে মানে একটা প্রবলেম দেখলে কিভাবে সেটাকে অ্যাপ্রোচ করছে। আমি কি করলাম, এটা দেখেই মনে করলাম যে অপশনগুলোর দিকে তাকাই তো কোনটা আমার মাস্টার ইকুয়েশন কোনটা আমি বুঝতে পারছি না। তাহলে এবার অপশনের দিকে তাকালাম যে মাস্টার তাহলে এক্স ইকুয়ালস টু সব বার করতে বলেছে। তার মানে আমি মাস্টার ইকুয়েশন এক্স যেটা সেটাকে ধরলাম। ধরে তারপর আমি ক্যালকুলেট করলাম। বাকি দুটো তাহলে বাকি দুটো থেকে মাস্টার ইকুয়েশনে যেতে হবে। 23 কোয়েশ্চেন বলছে গিভেন এ দুটো রিঅ্যাকশন দিয়েছে, দিয়ে ফাইনাল এটার জন্য বার করতে বলেছে। একটু পজ করে ট্রাই করো না। দেখো ফাইনাল হচ্ছে আমাদের কাছে, ফাইনাল হচ্ছে এটা। তাহলে মাস্টার ইকুয়েশন যদি এটা হয়, গ্রাফাইটটা তাহলে টেলার H3 বা ইকুয়েশন 3 যদি বলি, এটা ইকুয়ালস টু কি হবে? গ্রাফাইটটাকে অ্যাজ ইট ইজই রাখবো। গ্রাফাইট এদিকেও লেফট হ্যান্ড সাইডে আছে, এখানেও লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে বিটাকে সেম রাখবো, মানে ইকুয়েশন 2টাকে সেম রাখবো। আর এদিকে সিও আছে, এই সিওটাকে তাহলে ঘুরিয়ে দিতে হবে আর 2 দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে ঘুরিয়ে দেবো এবং 2 দিয়ে ডিভাইড করবো। এরকমভাবে ডাইরেক্ট করি আমি, যে এটার ভ্যালু কত আসবে? আসবে হচ্ছে বি মানে কত ছিল? মাইনাস ওয়াই, প্লাস ইকুয়েশন এ কে ঘোরালে মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে যাবে এবং তাকে 2 দিয়ে ডিভাইড করবো। তো দাঁড়াচ্ছে কি? এক্স বাই 2 মাইনাস ওয়াই। অপশন দিকে তাকায়, এরকম দিয়েছে কিছু না, তাহলে এলসিএম করে নাও। এক্স মাইনাস 2y বাই 2 এরকম আছে কিছু? হ্যাঁ, অপশন 1 ইজ কারেক্ট। এইরকম ভাবে এত সোজা কোশ্চেন হয়, এখান থেকে ভাবতে পারবে না। কিছুটা প্র্যাকটিস করে নিলে, আমার সাথে সাথে যদি ক্লাসগুলো ঠিক করে নাও, যা প্রবলেম আমি করাই তাতেই হয়ে যাবে। 2-4টে প্রিভিয়াস ইয়ার্সের প্রবলেম একটু সলভ করবে, এছাড়া আর খুব বেশি কিছু করতে হবে না। এই রিঅ্যাকশনটা বলেছে 25 এর কোশ্চেন, একই টাইপের কিছু দিয়েছে কিলো ক্যালোরিতে, যে বলছে সালফার 3/2O2 থেকে একটু 2x কিলো ক্যালোরি, এখানে SO2 হাফ, এটা y কিলো ক্যালোরি, হিট অফ ফরমেশন অফ সালফার ডাইঅক্সাইড, হিট অফ ফরমেশন অফ সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের হিট অফ ফরমেশন। তাহলে সেটা কি হবে? সালফার প্লাস O2 থেকে SO2 গ্যাস, এটাই হিট অফ ফরমেশন হবে। 1 মোল সালফার ডাইঅক্সাইড ফরমেশনের জন্য যতটা হিট লাগে। এই রিঅ্যাকশনটা আমার মাস্টার রিঅ্যাকশন, আমি এই দুটো থেকে এটা আসতে চাইছি। তাহলে কিভাবে আসবো? দেখো, যে ইকুয়েশন 3 যদি বলি, তাহলে এটা কিভাবে করব? দেখো, প্রথমত ফার্স্টটাকে রেখে দিই। এগুলো কিন্তু সব টেলার H1 এটা হচ্ছে মাইনাস 2x, টেলার H2 এটা হচ্ছে মাইনাস ওয়াই। এদিকে দেওয়া মানে হচ্ছে এক্সোথার্মিক, মাইনাসের ভ্যালুগুলো আছে। তাহলে এটাকে পাওয়ার জন্য আমি কি করব? সালফার এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো। তাহলে টেলার H1 মাইনাস 2x অ্যাজ ইট ইজ থেকে গেল। আর SO2 রাইট হ্যান্ড সাইডে রয়েছে, তাহলে এই ইকুয়েশনটাকে ঘোরাতে হবে। এটাকে ঘোরালে কি হবে? প্লাস অফ মাইনাস অফ মাইনাস ওয়াই, মাইনাস অফ মাইনাস ওয়াই, তাহলে মাইনাস 2x প্লাস ওয়াই, মানে ওয়াই মাইনাস 2x অ্যান্সার আসবে আমার, ওয়াই মাইনাস 2x। অপশন বি ইজ কারেক্ট। বোঝা যাচ্ছে? আমিও পারি, এই জায়গাটা কিন্তু আনতে হবে। যতক্ষণ না খাতায় করবে, এটা কিন্তু কোনো মুভি চলছে না, দেখেই যাচ্ছি। খাতা পেন নিয়ে বসো, করো, তবে কিন্তু পারবে। নাহলে কিন্তু ওই দেখে যাবে, ভাববে স্যার খুব পারে আর নিজেরা আমরা কিছু পারি না। এই কোশ্চেনটা দেখো, বলছে কনসিডার দ্য ফলোইং কেসেস, দ্য স্ট্যান্ডার্ড এনথালপি অফ রিঅ্যাকশন। খাতা পেন বার করে এক্ষুনি লেখো, ট্রাই করো এটা। নিজে হাতে যতক্ষণ না করবে কনফিডেন্স আসবে না, যতই দেখতে থাকো। আর রিঅ্যাকশন সব কিলো জুলে দেওয়া রয়েছে। এই রিঅ্যাকশনটা
ফার্স্ট এই রিয়াকশনটা দেওয়া রয়েছে ইকুয়েশন 1 ধরো, এটা পরেরটা এটা ইকুয়েশন 2, ইকুয়েশন 3, তিনটে ইকুয়েশন দিয়েছে, ডেল আর এইচ ভ্যালুগুলো সব দেওয়া রয়েছে। বলছে দ্য ম্যাগনিটিউড অফ হিট অফ ফরমেশন অফ C2H6 গ্যাস, C2H6 গ্যাসের হিট অফ ফরমেশন আমাদের বার করতে বলেছে। C2H6 গ্যাস, এটার হিট অফ ফরমেশন, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হবে। হিট অফ ফরমেশন অফ C2H6 কিভাবে আসতে পারে? 2C প্লাস 3H2 থেকে C2H6 আসবে, ঠিক কি ভুল? এটাই হচ্ছে হিট অফ ফরমেশন অফ C2H6 এর রিয়াকশন, 2 কার্বন প্লাস 3H2 থেকে C2H6। তাহলে সেইটা, এটা আমার কি ফাইনাল, এই তিনটে থেকে এই ফাইনালে যেতে হবে। তাহলে সেটার জন্য আমি কি করব, এটাকে ডেলার H4 যদি বলি, ডেলার H4 যদি বলি, এগুলো সব 1 2 3 দেওয়া আছে। তাহলে ডেলার H4 ইকুয়ালস টু আমি কি করব, যে এখানে আমি দেখছি ফাইনালি দুটো কার্বন রয়েছে, কার্বন মানে হচ্ছে সলিড গ্রাফাইডের স্ট্যান্ডার্ড স্টেট। তাহলে ইকুয়েশন 2 টাকে অ্যাজ ইট ইজ রাখবো, কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তবে 2 কার্বন আসবে। তাহলে 2 ইন্টু ইকুয়েশন 2 বা ডেলার H2 হলো। 3H2 রাখতে হবে, 3H2 যদি রাখতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ইকুয়েশন যেটা 3 সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করতে হবে, প্লাস 3 ইন্টু ডেলার H3। তাহলে আমি দুটো পেয়ে গেলাম। আর C2H6 কে রাইট হ্যান্ড সাইডে রাখতে হবে, তাহলে এই ইকুয়েশনটাকে এটাকে ঘোরাতে হবে। তাহলে প্লাস অফ মাইনাস ডেলার H1, ব্যাস গল্প শেষ। এবার যেরকম ভ্যালু দেবে সেরকম ক্যালকুলেট করবে, অথবা XY দিলে XY। এই ইকুয়েশনটা এস্টাবলিশ করাটা, শেখাটাই হচ্ছে এখানে আমি আজকের ক্লাসে শেখাতে চাইছি। তাহলে 2 ইন্টু ডেলার H2 কত ছিল, মাইনাস 393.5, আচ্ছা, প্লাস 3 ইন্টু ডেলার H3 কত, মাইনাস 286, প্লাস অফ মাইনাস অফ ডেলার H1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা প্লাস 1550। কত আসবে দেখো এটা, 393, তার মানে এটা হচ্ছে তোমার 400 ধরো, তাহলে 800, এটা 300 ধরো, তাহলে 900, 6 প্লাস 9, 95 এর কাছাকাছি আসছে, 95 আসবে, করে দেখো তাই আসবে। ঠিক আছে, এটা দেখো 2024 এর প্রবলেম। বলছে 2 রিঅ্যাকশনস আর গিভেন বিলো, এই রিঅ্যাকশনটা দিয়েছে, এই রিঅ্যাকশনটা দিয়েছে, দেন এনথালপি চেঞ্জ অফ দ্য ফলোইং রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা মাস্টার রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটার জন্য এনথালপি চেঞ্জ বার করতে বলেছে। তাহলে কি করবো, এটা আমার মাস্টার ইকুয়েশন। তাহলে 3C প্রথমে আমি দেখছি, তাহলে এদিকে দেখবো কি, ইকুয়েশন 2 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানে কটা আছে, দুটো আছে তো, ডেলার H3 ইকুয়ালস টু 2 ইন্টু ডেলার H2, এটাকে 2 ধরো, এটাকে 1 ধরো, আর Fe2O3 কোথায় রয়েছে, লেফট হ্যান্ড সাইডে আছে, এখানে আমার কোথায় আছে, রাইট হ্যান্ড সাইডে, তাহলে এটাকে উল্টাবো, তাহলে কি হবে, প্লাস অফ মাইনাস ডেলার H1, প্লাস গল্প শেষ, 2 ইন্টু ডেলার H2, এটা মাইনাস 110, প্লাস মাইনাস মাইনাসে প্লাস 822, তাহলে এটা হবে মাইনাস 220 প্লাস 822, 492 প্লাস 490। এই ধরনের প্রবলেম, এইগুলো যদি আজকের ক্লাসটা ভালো করে, আমি আবার বলছি, ভালো করে যা করছি কি হেসেস ল এর অ্যাপ্লিকেশন, তাই না? আর স্টোচিওমেট্রি থেকে ঘোরানোর ওই জায়গাগুলো আমরা নিচ্ছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, স্টোচিওমেট্রিক এফেক্ট যেগুলো 3টে ছিল সেগুলোকেই এখানে ব্যবহার করছি, আর হেসেস ল ইউজ করছি।
এসএস ল দিয়েই ম্যাক্সিমাম প্রবলেম এই চ্যাপ্টারের হয়ে যায়। পরের ক্লাসেও দেখবে যে আমরা এসএস লই করছি। এসএস লকেই এপ্লাই করছি, কিন্তু সেখানে কখনো এক্সামিনার কি করবে যে তোমাকে কিছু টার্ম বলে দেবে যে এনথালপি অফ ডিসোসিয়েশন, এনথালপি অফ নিউট্রালাইজেশন, এনথালপি অফ কম্বাশন, এইসব টার্ম বলে দেবে। সেই টার্মগুলো আমাদের তো জানতে হবে না যে এনথালপি অফ কম্বাশন বলতে কি বোঝায়, তবে তো তুমি ইকুয়েশনটা লিখতে পারবে, বা এনথালপি অফ নিউট্রালাইজেশন বলতে কি বোঝায়, তবে ইকুয়েশনটা তুমি লিখতে পারবে এবং তারপরে সলভ করতে পারবে। কোশ্চেন দুরকম ভাবে দিতে পারে, এক ডাইরেক্ট তোমাকে ভ্যালু দিয়ে দিতে পারে, অথবা তোমাকে কি বলতে পারে ইনওয়ার্ড লিখে দিতে পারে যে এনথালপি অফ কম্বাশন এত, তাহলে তোমাকে অবশ্যই রিয়াকশনটা লিখতে হবে, কম্বাশন রিয়াকশন কি বা কিভাবে লিখতে হয়, বা হিট অফ কম্বাশন বলতে কি বোঝায় সেটা তুমি না জানলে ইকুয়েশন লিখতে পারবে না। তো পরের ক্লাসে আমরা সেই পার্টগুলোর ওপর কনসেন্ট্রেট করবো, জানবো যে বিভিন্ন রকমের যে হিট অফ রিয়াকশন যেগুলো রয়েছে, হিট অফ কম্বাশন কি, হিট অফ নিউট্রালাইজেশন কি, হিট অফ সলিউশন কি, এই জিনিসগুলো, হিট অফ আয়োনাইজেশন কি, এই জিনিসগুলো জানলে এবং সেই রিলেটেড যখন নিউমেরিক্যাল করব, দেখবে আজকের জিনিসটা আবার ফেরত আসছে, এসএস লও কাজে লাগছে, স্টোচিওমেট্রিও কাজে লাগছে, কিন্তু ইকুয়েশনগুলো তৈরি করার জন্য ওই ডেফিনেশনগুলো ভালো করে বোঝা আমাদের খুব দরকার। তাহলে নেক্সট ক্লাসটা করার আগে অবশ্যই কিন্তু এই ক্লাসটা, এই যে কটা প্রবলেম করালাম, যদি প্রিভিয়াস ইয়ার্স থাকে তোমাদের কাছে, সেখান থেকেও দু একটা প্রবলেম সলভ করতে পারো, তাতে কনফিডেন্স আরও বাড়বে। পরের ক্লাসে তাহলে আমার সাথে সাথে আরও প্রবলেমগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, ভালো থেকো তাহলে, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। টাটা।